জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের শীর্ষ ১৬তে সেলেসাওরা। প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির বিদায়, নেদারল্যান্ডসের বিপক্ষে মরক্কোর জয়। চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না। ঋণ খেলাপি হওয়ায় আপিল বিভাগের রায়, প্রার্থিতা বাতিল। বড় ধরনের কাটছাঁট ছাড়াই আজ সংসদে পাশ হচ্ছে বাজেট। বাড়ছে কয়মুক্ত আটসীমা। ভ্যাটের বাইরে থাকবে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। বাংলাদেশ, মিয়ানমার, চীনের মধ্যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, বাণিজ্যে নতুন দিগন্ত মত বিশ্লেষকের। রোহিঙ্গা সংকট সমাধানেও ভূমিকার আশা, ঢাকাকে কৌশলী হওয়ার পরামর্শ। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুন, এত গরম। বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। গরমের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বন্টনে শহরের সঙ্গে বৈষম্য, অসন্তোষ। গ্রামীণ অর্থনীতিতে প্রভাব, সরবরাহ স্বাভাবিক হচ্ছে দাবি বিদ্যুৎ বিভাগে। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। হিউস্টনের রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। এশিয়ার পরাশক্তি জাপানকে বিদায় করে শীর্ষ ১৬তে সেলেসাওরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ক্যাসিমিরোর নৈপুণ্যের সমতা ফেরানোর পর মার্তিনেল্লির শেষ সময়ের গোলে ২-১ জিতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন ৩৪ বয়সে ব্রাজিলের জার্সিতে গোল করা ক্যাসিমেরো। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে এসএম ইকবালের রিপোর্ট। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ব্রাজিল দলে যদি কার্লো আনচেলত্তি ওস্তাদ হন, তবে তার যোগ্য শিষ্য গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে তার বাজিমাত একেবারে শেষ মুহূর্তে করা তার স্কোরেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এতটাই অন্তিম মুহূর্তে আসে তার গোল যে শোধ করার সময়টুকু পায়নি জাপান। এর আগে কার্লো আনচেলত্তি আস্থা রাখেন নেইমারবিহীন ব্রাজিলে। তাই নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়ে জাপানের মুখোমুখি সেলেসাও। ম্যাচের শুরু থেকে তারা যে আনচেলত্তিকে হতাশ করেছে তা বলা যাবে না, তবে লো ব্লকে জাপান ছিল দুর্দান্ত। এর মাঝেও ভিনি কুনিয়ারা চেষ্টা করেছেন, জাপানের পোস্টে নিয়েছেন বেশ কিছু শট। সেগুলো লক্ষ্যে থাকলেও কাজের কাজ হয়নি। কখনো দুর্বল শট, আবার কখনো গোলকিপার সেগুলো রুখে দিয়েছেন কোনো চাপ ছাড়াই। জাপানের সবচেয়ে শক্তির জায়গা আচমকা কাউন্টার অ্যাটাক। 29 মিনিটে তার চমৎকার ডিসপ্লে। মধ্য মাঝে অনেকটা ফাঁকা বল পেয়ে যান কাইশি সানো। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট রুখতে পারেনি এলিসন বেকার। এমনকি সেলেসাও রক্ষণে থাকা মাগালেস তা শুধু তাকিয়েই দেখেছেন। গোল হজম করে হুঁশ ফিরে পায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান রক্ষণে তারা বাড়িয়ে দেয় আক্রমণের চাপ। দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বেশ কোণঠাসা হয়ে পড়ে ব্লু সামুরাইরা। ৫২ মিনিটে সমতার খুব কাছে চলে যায় ব্রাজিল, তবে গিমারেসের হেড চমৎকার দক্ষতায় রুখে দেন জাপানি গোলি সুজুকি। ৫৬ মিনিটে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠার আগুনে স্বস্তির শীতল পরশ বুলিয়ে দেন ক্যাসেমিরো। জাপানের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগ কাজে লাগায় সেলেসাও। চমৎকার হেডে পরাজিত হন সুজুকি। এর ২ মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন ভিনি, কিন্তু তার দুর্দান্ত চেষ্টা ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচ এগিয়েছে নিজস্ব গতিতে। যেখানে চালকের আসনে ছিল ব্রাজিল, জাপান শুধু ২-১ স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মাত্র। সেটা ব্রেক কষে আর গতি কমিয়ে উতরে গেছে ব্রাজিল। ধীরে ধীরে যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। রাউন্ড অফ 32 বৈতরণী পেরিয়ে তারা এখন শীর্ষ ১৬তে, এবং তাদের উন্নতির গ্রাফটাও বেশ স্পষ্ট। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বলাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ২ যুগের আক্ষেপ এবার খুঁজতেই যাচ্ছে সেলেসাওদের। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ ১৬ নিশ্চিত করায় উচ্ছ্বসিত টিএসসিতে খেলা দেখতে আসা সমর্থকরা। নেইমারকে ছাড়াই সেলেসাওদের এমন সাফল্যে খুশি তারা। ম্যাচের পরের গুলো ধারাবাহিকতা ধরে রাখবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের। গেল কয়েক আসরের ব্যর্থতা এবার ঘোচাবে ব্রাজিল, এমন স্বপ্ন হৃদয়ে ধারণ করে টিএসসিতে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। রাউন্ড অফ 32 ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে ভিনিসিয়াস কুনিয়াদের আগ্রাসী আক্রমণ প্রত্যাশা বড় করে সেলেসাও ভক্তদের। প্রথম গোল খাওয়ার পর আমরা হতাশ হইনি, আমাদের কনফিডেন্স ছিল ব্রাজিল কখনোই হারবে না। জাপানের মতো চকলেট দলের সাথে অসম্ভব। অনেক আপসেট হয়েছে, শুধু আপসেট না, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। প্রথম গোল খাওয়ার পর একটু খারাপ লাগতেছিল, বাট জানতাম ব্রাজিল জিতবে।
তবে হাইড্রেশন ব্রেকের পর যেন নিশ্চুপ ব্রাজিল ভক্তরা। কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন তারা। জাপানি ইঞ্জিনের সামনে সাম্বার ফুটবলের ছন্দের তাল মেলাতে একটু সময় লেগেছে। ব্লু সামুরাইদের রক্ষণ দেওয়াল ভাঙতেই টিএসসি আবারও গর্জে ওঠে। পিছিয়ে পড়েও ব্রাজিল দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লেখায় সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে রাতের আকাশ। 2 গোল দিয়ে কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। Seleção da outplay, their playing style, it is absolutely fabulous. We prove that. লাস্টে যখন গোলটা হলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি, অনেক। লাস্ট 16 এ গেছে, আমরা এত খুশি এবং আমরা এবার যে কাপ নিব এটার প্রমাণ আমরা দিতেছি। কিন্তু Real Samba is here. We are coming, Argentina. We are coming. ব্রাজিল সুপারস্টার নেইমারকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেলেসাও সমর্থকদের, তবে এদিন তার মাঠে নামা হয়নি। কার্লো আনচেলত্তির ট্যাকটিসে ভরসা রেখে জয়ের আনন্দে মাতে ব্রাজিল ভক্তরা। স্বপ্ন এবার হেক্সা জয়ের। চেয়েছিলাম নেইমার এসে খেলাটার মোড়টা ঘুরে আরো আনন্দ দেওয়ার, কিন্তু অবশেষে নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। ওদের মেসি থাকা সত্ত্বেও ওরা আমাদের পিছনে, আর আমাদের নেইমার নাই তাও আমরা সামনে। শেষ 16 নিশ্চিত হয় ব্রাজিল সমর্থকদের মুখের হাসি চওড়া হয়েছে। বিশ্বকাপের জায়ান্ট কিলার জার্মানির কাছে কিলিং হয়নি ব্রাজিল। বিশ্বকাপের রঙও হারাতে দেয়নি সেলেসাওরা। এখন দেখার অপেক্ষা এই রং কতদূর পর্যন্ত ছড়িয়ে নিতে পারে কার্লো আনচেলত্তি বাহিনী। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের প্রথম অঘটন, প্যারাগুয়ের কাছে বিদায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে, দ্বিতীয়ার্ধে কাই হাভার্টসের গোলে সমতায় ফেরায় 2014 চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময় সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে সাডেন ডেতে মৃত্যু ঘটল জার্মানের 5ম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের। ডালাসে যা ঘটল সেটাই তো রূপকথা। অসম্ভবকে সম্ভব। হট ফেভারিট জার্মানদের বাড়ির পথ ধরিয়ে শীর্ষ 16তে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। অঘটন বলার সুযোগ নেই। পারফরমেন্স বিবেচনায় প্যারাগুয়ের এমন জয় প্রাপ্য, যেখানে নায়কের ভূমিকায় ওরলান্ডো গিল। ম্যাচে 6 সেভের পর টাই ব্রেকারে আরও 2। খলনায়ক কাই হাভার্টস। কাঠগড়ায় উঠতে হবে ম্যানুয়েল নয়ারেরও। র্যাঙ্কিংয়ে 31 ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের জার্মান বধ। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট জয়ের স্বাদ। পরের রাউন্ডে প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা সুইডেন। দীর্ঘ 1 যুগ পর নকআউট খেলতে নেমেছিল বলেই হয়তো নড়বড়ে ছিল জার্মানি। ম্যাচের প্রথম অর্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না হট ফেভারিটদের। ডালাসে জার্মানির গোল হজম মোটেও অঘটন নয়। প্রথম আধা ঘন্টায় প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতেই ব্যর্থ ডি ম্যানশ্যাফট। ধারাবাহিকতার প্রতিদান পায় প্যারাগুয়ে। 42 মিনিটে তাদের এগিয়ে দেন হুলিও এনসিসো। অবশ্য গোল খাওয়া নতুন নয় জার্মানদের জন্য। বিশ্বকাপে শেষ 10 ম্যাচে নেই কোনো ক্লিনশিট। শেষবার যখন নিজেদের জাল ছিল অক্ষত, সেবার 14 ফাইনাল জিতেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন, নামানো হয় লিওন গোরেৎজাকে। সে কৌশল কাজেও আসে। 54 মিনিটে সমতায় নাগেলসম্যানের দল। ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে মাথা ছোঁয়ান হাভার্টস। তাতেই বাজিমাত। ডালাসে সমানে সমান প্যারাগুয়ে আর জার্মানি। সুপার সাব খ্যাত উন্ধাবকে উঠিয়ে নেন নাগেলসম্যান। ফেরানো হয় বিশ্বস্ত শীর্ষ জামাল মুসিয়ালাকে। তাতে কিছুটা জার্মান সুলভ ফুটবলের দেখা মিলল ঠিকই, তবে নির্ধারিত সময়ে পরিবর্তন আসেনি স্কোর কার্ডে। তাতে মিলল টুর্নামেন্টের প্রথম এক্সট্রা টাইমের। 102 মিনিটে ইয়ন্থান টার হেডে গোল পেলেও তা বাতিল হয়ে যায় ভিএআরে। 1-1 গোলের সমতায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই কপাল পুড়ল জার্মানদের। আরও একবার বিদায় 2014 বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করবে। জুলাই অভ্যুত্থানে হত্যায় সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 2025 সালের মার্চে তদন্ত শুরু হয়। 25 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরে 30 নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।
এ মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 10 জন সাক্ষ্য দেন। গত 13 মে শেষ হয় এই মামলার বিচার কার্যক্রম। হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন। এদিকে তার আইনজীবী অভিযোগ থেকে খালাস চেয়েছেন। বড় ধরনের কাটছাঁট ছাড়াই আজ সংসদে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। বাজেটে করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ করা হবে। একই সঙ্গে বাতিল করা হবে কালো টাকা সাদার করার সুযোগ। ব্যাচের বাইরে থাকবে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। এছাড়া সমালোচনার মুখে বাদ দেওয়া হচ্ছে ব্যাংক রেজুলেশন আইনের 18 এর ক ধারা। এতে বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এছাড়া পাচার করা অর্থ ফেরানোর লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। প্রিন্স আরফিনের ছবিতে ফারুক ভিওরবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশি সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস জনজীবনে। সোমবারও শোনা গেল গ্রাহকদের নানা অভিযোগ। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম, এত গরম। আমরা অনেকটাই ভোগান্তিতে আছি, বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে। বিদ্যুৎ যদি না থাকে এই এলাকায়, তাহলে ওইখানে কি সমস্যা না হইতে পারে আপনি বলেন? আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তারপর বিভিন্ন কাজকর্ম অনেক ব্যাঘাত ঘটতেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম। ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না, বসে রয়েছি। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব, কারণ দোকান ভাড়া দিয়ে আমার পোষাইতেছে না। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। কাস্টমারকে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারতেছি না, তো এটা আমাদের জন্য তো অনেক আর্থিক সংকট। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে 3,400 মেগাওয়াট। মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। তেল গ্যাসের সংকটে ধুঁকছে 66টি বিদ্যুৎ কেন্দ্র। আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। আর এসব কারণেই গত কয়েকদিন ধরে চরম আকার ধারণ করেছে পরিস্থিতি। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। 80টা পিবিএস নিয়ে 6টা ইউটিলিটি, প্রত্যেককে নিয়ে আমি প্রায় 150 জনকে নিয়ে মিটিং শেষ করলাম। ইচ এন্ড এভরিবডি টোল্ড মি দ্যাট এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। লোডশেডিং সমতাভিত্তিক হতে পারত। যদি লোডশেডিং সমতাভিত্তিক হতো, মানুষ এত বেশি ক্ষুব্ধ হতো না। ডিমান্ড চার্জ নিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে না ইউটিলিটিগুলো, এগুলো তো এক ধরনের বড় রকমের অন্যায়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18,000 মেগাওয়াটে। বিপরীতে সরবরাহ করা যাচ্ছে 13 থেকে 15,000 মেগাওয়াট। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে। এ অবস্থার স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের মরদেহ দেশে এসেছে।
নিহত 5 প্রবাসী সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। সকাল 6:50 সিলেটের ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাদের মরদেহ দেশে এসে পৌঁছে। জানা গেছে 21 জুন তারা একটি গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন। কাতারের শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে 6 জন প্রাণ হারান। নিহত আরেকজন ভারতীয় নাগরিক। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। এতক্ষণ আপনারা দেখছিলেন সময়ের বিশেষ আয়োজন ডিবক্স। দেখছেন সময় সংবাদ, আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ঋণ খেলাপি হয় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এ বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 4 জনের বিচারপতিদের সমন্বয় বেঞ্চ আজকে যে কথাটি আপনি বললেন, জনাব আসলাম চৌধুরী, যিনি চট্টগ্রাম 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এই আদালতের 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 আসন নির্বাচন হয়। সেখানে 2টি আসনে আদালতের এমন নির্দেশনা ছিল, 2টি চট্টগ্রামের, একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেটি আজকে চূড়ান্ত নিষ্পত্তি হলো, আরেকটি হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং, যেটা শুনানি চলছে। এখানে যে বিষয়টি এসেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে, 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ওই আসনে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে জনাব আনোয়ার সিদ্দিকী। তিনি অভিযোগ তুললেন জনাব আসলাম চৌধুরী, যিনি দীর্ঘদিন প্রায় 9 বছরের মতো তিনি বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। আপনারা সবাই জানেন যে জনাব আসলাম চৌধুরী তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু বিগত ফ্যাসিবাদ আমলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 9 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি কারাগারে থাকা অবস্থায় তার পরিবার, তার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং 5 আগস্টের পরে তিনি তার ব্যবসা বাণিজ্যে যখন পুনরায় মনোনিবেশ করেছেন, এমন একটি সময় নির্বাচনের কাছাকাছি সময় এসেছে। তিনি আদালত কর্তৃক আদালতের আদেশে তার যে আমাদের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ঋণ খেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন না সম্পর্কিত যে বিধান, সেটি আদালতের নির্দেশে স্থগিত ছিল এবং সে কারণে তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন, সে আপিলেও তার প্রার্থিতা বৈধতা পেয়েছে, জনাব আসলাম চৌধুরী বৈধ হয়েছেন। তার বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন। রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ তিনি নির্বাচন করার জন্যে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে 3টি ধাপ অতিক্রম করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেটা নির্বাচনের আগেই বলেছি, সেটা 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ গ্রান্ট করেন এবং লিভ গ্রান্ট করেন যে প্রকৃতপক্ষে জনাব আসলাম চৌধুরী যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন তিনি কি ঋণখেলাপি ছিলেন কি ছিলেন না এই বিষয়টি বিবেচনা করার জন্য। এক, দ্বিতীয়ত হচ্ছে জনাব আসলাম চৌধুরী সংশ্লিষ্ট সময়ে মনোনয়নপত্র জমাদানের সময়ে তিনি যে আর্থিক প্রতিষ্ঠানের যে কোম্পানির গ্যারান্টার ছিলেন সেই হিসেবে তিনি দায়ী হবেন কিনা। তৃতীয় হচ্ছে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সমস্ত আদেশ হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। তো এই সমস্ত বিষয়গুলো, আইনি বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় আদালতের অধিকতর শুনানির জন্য আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন এবং ঋণ খেলাপি হয় চট্টগ্রাম 4 আসনের বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এ বিষয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
বাংলাদেশ মিয়ানমার হয়ে চীনের মধ্যকার অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। তবে এই করিডোর ঘিরে ভূ রাজনীতির হিসেব নিকেশে ঢাকাকে কৌশলী হবার পরামর্শ তাদের। সাতলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ, মিয়ানমার, চীন আছে ভাষা, সংস্কৃতি ও ভূপ্রকৃতিতে ভিন্নতা, কিন্তু তিন দেশকে উন্নয়ন সুতোয় গাঁথতে সম্প্রতি ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক নেটওয়ার্কের ভিন্নধর্মী একটি প্রস্তাব দিয়েছে বেইজিং, যাকে ঘিরে আঞ্চলিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবটি দেন। কি আছে ওই প্রস্তাবে? এটা কি আদৌ বাংলাদেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে? স্থলপথটি চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে যাবে রাখাইন অঞ্চলে। সেখান থেকে এটি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে, যা তিনটি দেশের প্রায় 100 মিলিয়ন মানুষকে 1700 কিলোমিটার সড়ক ও রেলপথে যুক্ত করবে। এই প্রস্তাবের সঙ্গেই রয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের আধুনিকায়ন। বিশেষজ্ঞরা বলছেন এই করিডোর শুধু পণ্য পরিবহন বা বাণিজ্যের বিষয় নয়। আরাকান হয়ে করিডোর বাস্তবায়ন হলে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সিল্ক রুটেরই একটা ফর্ম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাই বলেন, এক্সিস্টিং নেটওয়ার্কগুলো আছে রোডের, তো এগুলা জাস্ট মিসিং লিঙ্ক যেগুলো মিয়ানমারে, সেগুলো কানেক্ট করা। স্বাভাবিকভাবে এখানে রোহিঙ্গার বিষয়টা চলে আসছে এবং সেই জায়গায় রোহিঙ্গাদের সমস্যার একটা সমাধানের উপায় আমি মনে করি এই ইকোনমিক করিডোর দ্বারা সম্ভব। এটা একটা ভালো অভিজ্ঞতা, পজিটিভ হবে যে ওখানে যদি ইকোনমিক ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয়। গবেষণার উপরে প্রথমে জোর দিচ্ছি, ওটা হয়ে গেলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো লাভ, ক্ষতি, রিস্ক কোথায়, কোনটাকে আগে থামাতে হবে ইত্যাদি। এর আগে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগে বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাব ঘিরে ছিল তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছেন নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব একেবারেই ভিন্ন, তবে সম্ভাবনার পাশাপাশি সতর্কতার কথাও বলছেন তারা। জোর করে মিয়ানমার সরকারকে অবজ্ঞা করে যদি আমি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করি, ওইটা তো ভয়ানক একটা চিন্তা। সেই জায়গায় থেকে এটা একেবারে ভিন্নতর একটা বিষয়। এটা মূলত অর্থনৈতিক করিডোর এবং তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। অ্যাটলিস্ট মিয়ানমারের মধ্যে যেখানে একটু নন স্টেট বা ফরেন অ্যাক্টার্সরা খুবই সক্রিয় বা অ্যাক্টিভ, তো সুতরাং ওইখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশ এখনো এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার বিষয়টিকে বিবেচনায় রেখে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং জাতীয় স্বার্থের দিকগুলো যাচাই করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেয়, পানি বাড়ছে তিস্তায়। এতে নদী তীরবর্তী এলাকায় বন্যার সংকট তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। যাচ্ছে তার কাছে। জীবন, ভারতের গজলডোবায় সবগুলো জলকপাট খুলে দেওয়ার কারণে কিন্তু তিস্তার যে পানি সেটি কিন্তু আবার বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এবং গতকালকের কথা যদি বলি, গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু তিস্তার যে পানি সেটি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং আমরা রাত পর্যন্ত যেটি খবর পেয়েছি যে তিস্তার যে তীরবর্তী অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয় এবং এই নিম্ন অঞ্চলে যে বাড়িঘর ছিল সেইগুলো কিন্তু আসলে পানি উঠে যায়। এবং বলে রাখি, যেহেতু তিস্তাকে আসলে ফ্লাশ বলা হয়, অর্থাৎ এখানে পানি বৃদ্ধি পেলে সেটি আসলে জমে থাকে না, সেটি আসলে ভাটির দিকে চলে যায়। সেই কারণে যে পানিটি আসলে সকাল পর্যন্ত নামতে শুরু করে এবং এখন আমরা দেখছি পানি যদিও নেমে গেছে, তারপরও তিস্তা তীরবর্তী যে পরিবারগুলো রয়েছে, যে বসতি রয়েছে, তারা কিন্তু এক প্রকার বন্যা আতঙ্কে দিন পার করছেন। কারণ যেহেতু গজলডোবা ব্যারেজের যে জলকপাটগুলো রয়েছে সেইগুলো খুলে দেওয়া হয়েছে এবং তিস্তার যে ব্যারেজ পয়েন্ট রয়েছে বাংলাদেশ অংশে, সেই তিস্তার ব্যারেজ পয়েন্টে কিন্তু 44টি জলকপাট খুলে রাখা হয়েছে আরো বেশ কিছুদিন আগের থেকে অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের বিপদ এড়াতে। এবং বলে রাখি, এই যে তিস্তার যে বন্যা, এই বন্যা কিন্তু
এইবারের সহ দ্বিতীয় দফায় অর্থাৎ চলতি বছরের দ্বিতীয় দফায় বন্যা চলছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে এই পানি আজকে রাতে আবারও বাড়তে পারে এবং পানি বাড়লে তাদের যে দুঃসহ জীবন সেই জীবন কিন্তু আসলে চলতে থাকে। বিশেষ করে ঘরবাড়িতে পানি উঠে গেলে গবাদি পশু, বয়স্ক এবং শিশু যারা রয়েছে তাদেরকে নিয়ে বিপাকে পড়ে তিস্তার তীরবর্তী অঞ্চলের যারা মানুষ তারা। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু আসলে তিস্তাতে পানি বাড়ছে তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে এবং সে কারণে তিস্তার যে ব্যারেজ পয়েন্টের যে জলকাপড়গুলো সেগুলো খুলে রাখা হয়েছে এবং এই যে তিস্তার যে পানি সেটি কিন্তু আসলে বাড়া কমার মধ্যে দিয়ে চলছে। তো এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সবশেষ। তিস্তার পানি বাড়ার খবরাখবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী আব্দুর রশিদ জীবন। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তবে দোহায় জব্দ ইরানি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইরান বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। আবারও চমক দেখালো মরক্কো। নাটকীয় টাই ব্রেকার হেরে বিশ্বকাপ থেকে ফেভারিট বিদায় নেদারল্যান্ডসের। ম্যাচের শুরু থেকে দুই দল লড়াই করেছে সমান তালে, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। পরে দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে কোডি গ্যাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত গোলে সমতায় ফেরে মরক্কো। পরে সেই গোলই খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ম্যাচের নিষ্পত্তি না হলে খেলা যায় টাই ব্রেকারে। তবে যেখানে শুরুতেই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় নেদারল্যান্ডস। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা সহজ হবে না, এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক ফুটবলার পাবলো জাবালেতা। কেপ ভার্দে নিজ যোগ্যতায় নকআউট পর্বে এসেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইনের কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরু করবে তাদের নকআউট মিশন। রাউন্ড অফ 32 ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই কেপ ভার্দে এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সারপ্রাইজ প্যাকেজ। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে অচেনা অজানা একটি দল, এরই মধ্যে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। অনেকেই বলছেন একটা সহজ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। আসলেই কি ম্যাচটা সহজ হবে আর্জেন্টিনার জন্য? দলটার অন্যতম নায়ক এবং নকআউট পর্বে নিয়ে আসার মূল কারিগর বলা যায় গোলরক্ষক ভার্জিনিয়াকে। এই ভার্জিনিয়া কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে 7টি গোল সেভ করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিল। মায়ামিতে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসির সঙ্গে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলা পাবলো জাবালেতা। কেপ ভার্দে নকআউট পর্বে তাদের যোগ্যতা দিয়ে উঠেছে, তাদের নিয়ে আলাদা কিছু বলতে চাই না, শুধু অভিনন্দন জানাতে চাই। তবে আর্জেন্টিনার জন্য মায়ামিতে ম্যাচটা অবশ্যই কঠিন হতে চলছে। কেপ ভার্দেকে যথাযথ সম্মান দিতে হবে। এই কেপ ভার্দে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বিশ্বকাপে। এবং একটা মজার তথ্য দিতে চাই, কেপ ভার্দে 2025 সালে তারা যে ম্যাচগুলো খেলেছে পুরো 25 সাল জুড়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে তারা হারেনি। এবছর শুধু একটা ম্যাচ হেরেছে, সেটাও চিলির বিপক্ষে। একেবারে শূন্য থেকে বিশ্বকাপ শুরু করে যে পর্যায়ে কেপ ভার্দে এসেছে তা যে কোনো দলের জন্য অনুপ্রেরণার, এবং তাদের আসলে এই বিশ্বকাপে এখন আর হারানোর কিছু নেই। নকআউট পর্বের ম্যাচ কিছুটা হলেও চাপে থাকবে আর্জেন্টিনা দল, এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কিন্তু সেই কথাটাই বলেছেন। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের পর তারা সতর্ক হয়ে মাঠে নামতে চায় কেপ ভার্দের বিপক্ষে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল সকাল 10টার সময় সংবাদের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর দেখবেন এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।